টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি, যদি সময় পাওয়া যায় সেক্ষেত্রে, কারণ আপনাদের তো প্রচুর টেলিফোন আসবে, আপনাদের মতামতটা অনেক অগ্রাধিকার আমাদের কাছে। সে কারণে আমরা জানি যে ইমিগ্রেশন নিয়ে একটা টালমাটাল অবস্থা রয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের দিনই অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছিলেন এবং তার মধ্যে আমরা যেটা দেখেছি যে 39টা দেশে ভিসা স্থগিতাদেশ বা ব্যান্ড করা হয়েছিল, তারপরে 75টা দেশে পজ করা আছে। নানান দিক থেকে নানান কিছু, অর্থাৎ H1B ভিসা যেটা ছিল সেখানে $1 লক্ষ কর নির্ধারণ করা হয়েছিল, নানান রকম স্থগিতাদেশ দেওয়া হয়েছিল বা বিভিন্ন শর্ত যোগ করা হয়েছিল। কিন্তু এই দেশের আইনি ব্যবস্থা এতটাই কঠোর এবং আইনের মাধ্যমে চলে যেখানে প্রেসিডেন্ট নির্বাহী আদেশও টেকে না। ঠিক তেমনি আজকের বিষয় যে কথা নিয়ে কথা বলতে চাচ্ছি, 39টি দেশের উপর ভিসা স্থগিতাদেশ বাতিল, স্বস্তির নিঃশ্বাস হাজারো অভিবাসী বা ইমিগ্রেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে। আমরা দেখেছি যে রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক জন জে ম্যাককেনেন জুনিয়র, তিনি এই গত শুক্রবার, আজকে তো মঙ্গলবার, গত শুক্রবার প্রায় 135 পৃষ্ঠার একটি রায় দিয়েছেন, যেটি প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ অর্ডার যেটা ছিল সেটাকে তিনি অসংখ্য মানুষের জীবনকে স্থবির করে দিয়েছে বলে তার রায়ে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে যোগ্য আশ্রয় প্রার্থীদের অভিবাসন ব্যবস্থার বাইরে ঠেলে দেওয়া এবং অন্যদের অস্থায়ী কর্মসংস্থানের অনুমতি না দেওয়ার ফলে বহু মানুষের জন্য আমেরিকায় বৈধভাবে থাকাটা অসম্ভব হয়ে পড়েছে। এটি একটি বড় ধরনের খুশির খবর আমাদের জন্য, অবশ্যই সবার জন্যে। তেমনি আবার H1B ভিসা, যেটা দক্ষ কর্মসংস্থানের জন্য যারা এই দেশে এসে থাকেন, এই দেশকে বিল্ড আপ করে থাকেন, সেই সমস্ত মানুষের উপরে $1 লক্ষ যে কর আরোপ করা হয়েছিল সেটিও বাতিল করে দিয়েছেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল জেলা জজ যেটা আছে, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, তার বিচারক লিও টি সোরোকিন, তিনিও সিদ্ধান্ত দিয়েছেন যে তার এই রায়ে তিনি বলেছেন যে তিনি 42 পৃষ্ঠার রায় দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে 2025 সালের 19 সেপ্টেম্বরে চালু করা এই নীতিটি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কর আরোপের ক্ষেত্রে কংগ্রেসের একচ্ছত্র ক্ষমতার উপর হস্তক্ষেপ করেছে বলে তিনি মনে করেন এবং তিনি সেটাকে বাতিল বলে ঘোষণা করেছেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টে সরকার আপিল করবে কি করবে না সেটা আমরা জানি না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এই দুটো বিষয় যেটা আমরা দেখছি সেটি কিন্তু বাতিল হয়ে গেছে, অর্থাৎ এখন পূর্বের অবস্থায় রয়ে গেছে। অনুরূপভাবে 75 দেশে, অর্থাৎ বাংলাদেশ সহ 75 দেশের যে উপরে যে ভিসা পজ রয়েছে সেটিরও বিরুদ্ধে আইনি লড়াই চলছে। হয়তো খুব শিগগিরই এগুলো উঠে যাবে, কারণ এগুলো সব কিছু এদেশের সংবিধান পরিপন্থী বলেই আমাদের কাছে অন্তত সেটাই মনে হয়। তো সেটি নিয়েই আজকে আমরা আলোচনা করতে চাই যে 39টি দেশের উপর ভিসা স্থগিতাদেশ যেটা বাতিল হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের যদি আজকের যে বিষয় বা ইমিগ্রেশনের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনিও এত ব্যস্ত ছিলেন সারাদিনে, যে আপনাকে আমার কিছু প্রয়োজনের জন্য
ব্যস্ততা তো আপনার কারণ আপনার নিজের জন্য ব্যস্ততা নয়, ব্যস্ততা তো আমাদের জন্য, অর্থাৎ আমাদের মতো ক্লায়েন্ট যারা আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আপনার এই ব্যস্ততা থাকে। তারপরেও এই রাত্রিবেলা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাদের তো মানুষ, অর্থাৎ কমিউনিটির মানুষের কল্যাণের জন্যে, মানুষকে একটি স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্যে, মানুষকে একটি আশার আলো বা আশার কথা শোনানোর জন্যে। তো প্রথমেই আপনার কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে 39টি দেশের উপরে যে ভিসা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, যেটি বাতিল করা হয়েছে, রোড আইল্যান্ডের ফেডারেল জাজ তিনি যেটা দিয়েছেন, যেটি ঠিক কোন আইনি যুক্তিতে ট্রাম্প প্রশাসনের এই নীতিটা বাতিল করেছে, এক। দুই হচ্ছে এই রায় কি শুধুমাত্র 39টি দেশের নাগরিকদের জন্যই প্রযোজ্য, নাকি এটি ভবিষ্যতে যে ইমিগ্রেশন নীতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ রানা ভাই। রিয়েলি এটা অনেক খুশির একটা খবর যে জাজ এটা বুঝতে পেরেছেন, এবং অনেক জাজই এ ধরনের ডিসিশন দিচ্ছেন ডিফারেন্ট স্টেটে। তো রোড আইল্যান্ডের জাজ এটা প্রথমে যেহেতু এই জাজমেন্টটা দিয়েছে, এটা খুব বেশি প্রশংসার যোগ্য উনি। এবং ওনার যেটা হচ্ছে যে উনি এটা ভেকেট করেছে, কারণ এই লটা ওরা বলছে যে এটা আনকনস্টিটিউশন এবং ইললিগাল। কারণ এই দেশের গভর্নমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটার হেড হচ্ছে প্রেসিডেন্ট। আরেকটা হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ, যেটা জাজরা ডিসিশন দেয়, কোর্ট। আরেকটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। জুডিশিয়াল ব্রাঞ্চের কাজ হচ্ছে আইনটাকে অ্যাপ্লিকেশন, ইন্টারপ্রিটেশন করা। এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ হচ্ছে তারা এটাকে এনফোর্স করবে, মানে শাসন বিভাগ সেটাকে কার্যকরী করবে। হ্যাঁ, কার্যকরী করবে। এখন দেখা যাচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পের আগেও 4 বছর আমরা দেখেছি, এখনো দেখছি, উনি এই সেপারেশন অফ পাওয়ার, যেটা এই দেশের কনস্টিটিউশনে আছে, যেটা আমার এই দেশটাকে সুন্দর করেছে, যে সেপারেশন অফ পাওয়ার, যে কোনো কেউ কারো বেষ্টনী উপেক্ষা করে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, এক বিভাগ আরেক বিভাগকে হস্তক্ষেপ করবে না। হ্যাঁ, করবে না। এখন উনি যেটা করছে যে উনি এক্সিকিউটিভ ব্রাঞ্চ হয়ে যে এক্সিকিউটিভ অর্ডারগুলো উনি পাস করছে, এটাকে বাইপাস করতেছে কংগ্রেসের পাওয়ারটাকে। কংগ্রেস যেটা করতে পারে, এবং কংগ্রেসে আমরা সবাই, হোল ইউনাইটেড স্টেটসের সব সিটিজেনরাই এই কংগ্রেসের আমাদের কংগ্রেসম্যানগুলোকে ইলেক্ট করে, যার জন্য তাদেরকে পাওয়ারটা দেয়া হয়েছে যে আমাদের উপর যদি কারো আইন প্রণয়নের ক্ষমতা থাকে, এটা কংগ্রেসের। যেটা আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে উনি এই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটাকে বাইপাস করার চেষ্টা করছে, যেটা এখন ফেডারেল জাজ আবারও বলছে যে দিস ইজ ইলিগাল অ্যান্ড ইটস আনকনস্টিটিউশনাল। যেটার ক্ষেত্রে উনি বলেছে যে 39 কান্ট্রির ব্যানকে উনি উঠিয়েছে। যদিও এটা 75 কান্ট্রিতে এখনো প্রয়োগ হচ্ছে না, জাস্ট 39 কান্ট্রিতে অ্যাপ্লিকেবল হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো হতে পারে, উই ডোন্ট নো ইয়েট। তো এটা এই যেটা করেছে যে এখন এই 39 কান্ট্রির ইউএসসিআইএস এর যে স্থগিত তারা করেছে, যে কোনো প্রসেস তারা করবে না, অ্যাসাইলাম হোক, অন্য যে কোনো অ্যাডজুডিকেশন, যেটা ইউএসসিআইএস এর কাজ, কেসগুলো অ্যাডজুডিকেট করা, সেটা তারা করছেন না। যেটা জাজ ওনার ডিসিশনে এটা ফুললি বলেছে যে দে হ্যাভ টু ডু দেয়ার ওয়ার্ক। সো এই অর্ডারটা যদিও ডোনাল্ড ট্রাম্পের মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চের ওনারা বলেছে যে দে আর গোইং টু অ্যাপিল দিস ডিসিশন, হয়তো অ্যাপেলেট কোর্টে যে এটা হয়তো ফার্ম হতে পারে ডিসিশনটা, অথবা এটা রিভার্স করে দিতে পারে ডিসিশন। সো উই ডোন্ট নো ইয়েট, ইটস টু আর্লি টু কমেন্ট। বাট রাইট নাও যদি কারো অ্যাপ্লিকেশন করার থেকে থাকে অথবা কোনো প্রসেস করার থেকে থাকে, এভরিবডি শুড প্রসেস ইমিডিয়েটলি, দে শুডন্ট ওয়েট। সো এটা হচ্ছে যে একটা। আরেকটা হচ্ছে যে ওনারা অলসো আরেকটা বলেছে যে এই যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ যে এক্সিড করছে তাদের নিজের অথরিটিটা, এবং এই যে যা ইচ্ছা তা করছেন, এটা ওনাদের এখতিয়ারে নাই, এবং ওনারা এটা করতে পারে না। এটা বেআইনি এবং ইললিগাল বলে, আনকনস্টিটিউশনাল এন্ড আনলফুল বলে ঘোষণা করে দিয়েছে এই জাজ। সো which is very good news for us. But USCIS কি এটা মানবেন কিনা, we don't know yet. তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় যে জাজের অর্ডার না মানার এই কি বলবো টেন্ডেন্সি, হ্যাঁ টেন্ডেন্সিটা আমরা দেখেছি। এবং যদিও
by law they have to follow judge's order unless appellate court makes the ruling of তো সেক্ষেত্রে কি যদি আপনি যেটা বললেন যে ইউএসসিআইএস মানবে কিনা, তো সেটা আদালতের আদেশ না মানাটা কি কন্টেম্পট অফ কোর্ট হিসেবে বিবেচিত হবে না? Yes, it is, but then again there has to be some other fight. Then you have to prove it in the court. It takes time. যেটা আমরা বলছি হয়তো ইউএসসিআইএস কোর্টকে দেখাবে একটা দুটা কেস অথবা কিছু কেসকে প্রসেস করে দেখাবে যে উই আর ডুইং ইট, বাট অ্যাকচুয়াল প্রসেসিং এ হয়তো তারা ডিলে করতে পারে if they want. লাইক আমরা লাস্ট ফিউ মান্থসে দেখেছি মেনি থিং, যেমন আইসের যে ঘটনাটা, আইস বলছে আমরা ক্রিমিনালদেরকে ধরতেছি, আমরা উই আর নট বদারিং দ্য নর্মাল পিপল অ্যান্ড অল দিস, কিন্তু আমরা যখন জরিপে দেখি যে যতজন তারা অ্যারেস্ট করছেন এর মধ্যে 13% হয়তো ক্রিমিনাল, রেস্ট অফ দ্য 7% is non-criminal people they are detaining. সো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাউ আইস শুনছেন না। এবং আমি আরেকটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা বেরিলে রিসেন্টলি ক্লায়েন্টকে আমরা বেল দিয়ে নিয়েছি জাজের কাছ থেকে, এবং নিয়ম হচ্ছে বেল আপনি পোস্ট করার সাথে সাথে দে হ্যাভ টু রিলিজ আওয়ার ক্লায়েন্ট। এবং এখানে যেখানে আইস যা করেছে, আইস ইজ holding the people, saying that, oh, we are processing, we're doing this, we're doing that. এরকম করে আরো time like 3-4 days তারা spend করেছে. Lastly, what I did, I sent them an email. যে what is the reason, আমাকে explain করে এটা দাও. I'm going to take this to court. And I also at the same time আমি কোর্টকে ইনফর্ম করেছি এই জিনিসটা যে this is like last 3-4 days and they are not bailing our client, what is the reason? এবং জাজকে যখন আমি জানিয়েছি, and then I CC'd them to the officer, ICE officer. এটা করার সাথে সাথে ভাইয়া they released my client immediately. You wouldn't believe it. Whereas all these 3 days, obviously Friday from Thursday তে bail হয়েছে, so they should release my client immediately সকালেই. So they didn't do it on Thursday, Friday. তারপরে বলছে যে আমরা Saturday Sunday বন্ধ ছিলাম. And then Monday, late in the afternoon again, once I communicated with the judge, that's when they let it go. So এটা কি দেখাচ্ছে? Even though the order is there, they still did not process it. বুঝতে পারছেন? জি। So this is tendency আমরা দেখছি, because আমাদের executive branch এটা দেখাচ্ছে তাদেরকে. So we are seeing how they are trying not to follow the order. Even though showing that we are following the order. তো এক্ষেত্রে আমরা দেখলাম যে রোড আইল্যান্ডে যে বিচারক যিনি এটি স্থগিত করেছেন, পরবর্তীতে যদি ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করে, সেক্ষেত্রে যে পরবর্তী আইনি প্রক্রিয়াটা একজন এই ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে, লয়ার হিসেবে প্রক্রিয়াটা কি হতে পারে বলে আপনি মনে করেন, বা বিষয়টি কি শেষ পর্যন্ত আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে কিনা? আপিল যখন করবে, অ্যাপেলেট কোর্ট যদি রায় দেন, আমার বিশ্বাস এই ডিস্ট্রিক্ট জাজ যখন এটাকে মনে করছে যে দিস ইজ ফেয়ার অ্যান্ড ইটস আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইলিগাল, উনি যথেষ্ট ওনার কারণ দর্শিয়েছেন ওনার 135 পেজ ডিসিশনের উপর। সো it's my belief that এটা appellate court এটাকে রিভার্স করবেন না। it's my belief, আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই মানে আপিল করার আগ পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে যেসব মানুষের গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট, অ্যাসাইলাম বা অন্যান্য নাগরিকত্বের যে সমস্ত আবেদনগুলো স্থগিত ছিল, তারা কি এখন বাস্তবে আগের মতোই তাদের কাজগুলো শুরু হতে পারে, সুবিধা পেতে পারে? জি, শুরু করে দেওয়া আমার অ্যাডভাইস আর কি, স্টার্ট লাইক ইমিডিয়েটলি। আরেকটা জিনিস হচ্ছে যে ইউএসসিআইএস প্রসেসিং এ ডিলে করতে পারে, they can do it, কারণ ওদের হাতে আমাদের অ্যাপ্লিকেশনটা আছে and they can delay it. But then again, attorneyরা we can push it that what's going on, কি কারণ, explain us, write it down, what is the reason, how we can process it quickly. আবার asylum কেসগুলো আবার adjudication হচ্ছে। So this is very good news for all of us, এবং এটাতে আমাদের মানে খুবই একটা সুখকর জিনিস that it's going to right direction right now.
আরেকটা জিনিস আমরা H1 এর যেটাও হয়েছে যে $100,000 যেটা সেপ্টেম্বর থেকে বলেছিল ফিজ দিতে হবে এমপ্লয়ারদেরকে, যে কোনো ফরেন যারা ফরেন কান্ট্রি থেকে আসবে সেই H1 গুলো, নট দ্য স্টুডেন্টস হু আর হিয়ার অ্যান্ড অ্যাপ্লাইং ফর H1B। সো এখানেও জাজ বলেছে যে বস্টনের জাজ আপনি লিও সরোকেন উনি বলেছে যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ ইলিগালি এবং আনলফুলি এবং আনকনস্টিটিউশনালি এই জিনিসটা করেছে যে এটা আনলফুল ট্যাক্স, এই ট্যাক্সিং এর ব্যাপারটা অ্যাকচুয়ালি কংগ্রেসের কাছে আছে এবং এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আনলফুল ট্যাক্স ইম্পোজ করা এক্সিকিউটিভ ব্রাঞ্চের ইয়ের কাছে, প্রেসিডেন্টের কাছে এটা নাই। সো দিস ইজ ওয়াই ইটস ইলিগাল এবং আনলফুল। সো এই 100,000 টা বাতিল হয়ে গেছে এবং যেটা হচ্ছে আগের ফিজ যেটা $2,000 to $5,000 সেই ফিজে আবার চলে গেছে। সো দিস ইজ লাইক কাইন্ড অফ সেটব্যাক ফর ট্রাম্প প্রশাসনের জন্য আর কি। এটা ফেডারেল জাজ আরো বলেছে যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর অ্যাক্টকে তারা ভায়োলেট করেছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই যেটা বলেন H1Bর ক্ষেত্রে আরেকটি কোর্ট তো দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডারকে সমর্থনই করেছিলেন এবং সেক্ষেত্রে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো শ্রেণীর বিদেশি প্রবেশে নিষিদ্ধ করার স্পষ্ট আইনি ক্ষমতা রয়েছে, যদি তিনি মনে করেন যে আমেরিকায় সর্বোত্তম স্বার্থের পরিপন্থী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উনি এটা করতে পারেন ইত্যাদি ইত্যাদি। এবং সেটি আমরা যে জ্যাক মন্ট্যাঙ্ক যেটি আমি দেখলাম যে খুব ভালো করে এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেছে। তো একই বিষয়ের উপরে এই দুইজন ফেডারেল বিচারকের সম্পূর্ণ ভিন্ন রায় যদি আমরা একটু পর্যালোচনা করি, সেক্ষেত্রে কি এই নীতিটি বৈধ বলছেন বা অন্যজন বাতিল করছেন, এমন পরিস্থিতিতে সাধারণত যেটা পরবর্তী আইনি ধারণাটা কি হতে পারে? ভাইয়া যে কোনো কেসের ক্ষেত্রে জাজরা কেউ এগ্রি করবে, মেজরিটি এগ্রি করেছে বলে ডিসিশন হয়েছে, কেউ এগ্রি করবে, কেউ ডিসেন্টিং জাজ থাকবে, এটা হতেই পারে, এটা কোনো রং না। দে ক্যান হ্যাভ দেয়ার ওন অপিনিয়ন অন দিস কেস। কিন্তু এটা যেটা হয়েছে মেজরিটি জাজের ডিসিশনটা করেছে, সো উইচ ইজ গুড। যেটা ওরা বলেছে যে unlawful tax must be vacated because that Congress only has the authority to do it, not the executive branch. এটা তারা বলছে এবং যেটা actual law is that. So এই জাজ লি যেটা বলছে সেটাই অ্যাকচুয়ালি আইন ফলো করছে। দ্য আদার জাজ করছে, দেখেন জাজরা অ্যাকচুয়ালি যেটা করে, দে মেক দেয়ার ডিসিশন অ্যান্ড দেন দে ফাইন্ড দ্য ল টু ব্যাক ইট আপ, সো উইচ দে আর ডুইং। অ্যান্ড এইটা হচ্ছে মোর ফেয়ার এবং রিজনেবল যেটা জাজ লিও সরোকিন করেছেন, যে এটাকে বাতিল করে দেওয়া, এই যে এক্সট্রা 100,000 এটার কোনো বেসিস ছিল না, যেটা ওনার জাস্ট বিকজ অফ এক্সিকিউটিভ অর্ডার এবং ওনার এই পাওয়ারের জন্য, এক্সিকিউটিভ পাওয়ারের জন্য এটা করেছেন। সেটাই মানে কংগ্রেসের অনুমোদন ছাড়া কি করে এভাবে এত বড় একটা অ্যামাউন্ট অনলি কংগ্রেস নির্ধারণ করতে পারে, নট দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এখন বারবার আমরা দেখছি কংগ্রেসের পাওয়ারটাকে খর্ব করার জন্য অলওয়েজ এক্সিকিউটিভ ব্রাঞ্চ, অলওয়েজ দে আর ডুইং ইট। দেখেন দে আর ট্রাইং টু ডু ইট অ্যান্ড দে আর গেটিং সামওয়্যার। এই যে 5-6 মান্থস যে বন্ধ হয়ে গেল, লাইক লাস্ট সেপ্টেম্বর থেকে এটা হচ্ছিল, তো এই যে বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুদিন, তো লোকজন তো এফেক্টেড হয়েছে সবাই। তবে এটার একটা বেনিফিটও আছে যে যে স্টুডেন্টগুলো এখানে আছে, যারা এখানকার যারা অ্যাপ্লাই করেছে এখানে ইউএসএস এর থেকে, তাদের অপরচুনিটি কিন্তু আবার বেড়ে গেছিল এখানে। সো ওই জিনিসটা আবার এই স্টুডেন্টদের এখন আবার কম্পিট করতে হবে ওই ফরেন যারা আসবে H1B তাদের সাথে। সো এটা এই দিকে একটু সেটব্যাক হয়েছে আর কি। যারা আমরা ফরেন স্টুডেন্ট যারা এই দেশে লেখাপড়া করেছে, যারা এই দেশে H1 এবং জব পেয়েছে, তাদের আবার কম্পিট করতে হবে ওদের সাথে। সো লটারির একটা বিষয় আছে, 65,000 অনলি। সো ওইখানে তারা little bit setback আমি মনে করছি আর কি, even though it's a big win for everybody, but these student has to compete with them.
অনেক ধন্যবাদ। এই বিষয়ে যেহেতু দুটো বিষয় একসাথে, দুটোই অনেক বড় ক্যানভাস, অনেক প্রশ্ন আছে, তো আবার দর্শকদেরও প্রশ্ন আসছে, ফেসবুকেও দেখছি অনেক প্রশ্ন এসেছে, টেলিফোনেও আছে। আগে এই প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে এই বিষয়ে যদি আমরা সময় পাই নিশ্চয়ই আলোচনা করব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে আমি আবু বলতেছি। জি, আমার দুজন ভাই বাংলাদেশে আপনাদের F2B অ্যাপ্লাই আমি চিলড্রেন আমরা অ্যাপ্লাই করছেন। আপনার কথা ঠিক আমাদের বুঝতে দুটো- পারছি না, আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না, একটু ভালো করে বলবেন। একটু সাউন্ডটা কেমন হচ্ছে আর কি, যে কারণে শোনা যাচ্ছে না। যে- বোঝা যাচ্ছে না। শুনতেছেন? জি, আচ্ছা, এবার একটু আস্তে ধীরে ধীরে বলুন। জি, আমার দুজন ভাই আছেন বাংলাদেশে, জি ওনাদের F2B অ্যাপ্লাই আমার আম্মু অ্যাপ্লাই করছেন। জি তো ওনাদের ডিগ্রি অলরেডি হয়ে গেছে। জি So, আমরা যদি এখন ভিসা যদি ট্রান্সফার করি কাতারে কিংবা অন্য দেশে যদি ভিসা ট্রান্সফার করি, যে এই দেশে আপনার দেখি হইতেছে আপনার 2016 কিংবা এখন চলতেছে, এই দেশে করলে কি ভিসা কি তাড়াতাড়ি হওয়ার চান্স আছে, কিংবা যে সময় পোস্ট খুলে ফেলবে এই সময় কি ভিসা কি তাড়াতাড়ি হবে? আপনি একটু লাইনে থাকবেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি ইরশাদ সামি। ভাইয়া, অ্যাকচুয়ালি এই যে পজ যেটা আছে, ইটস এগেইনস্ট দ্য কান্ট্রি। আপনি যে কান্ট্রির পাসপোর্টটা হোল্ড করছেন সেই কান্ট্রির এগেইনস্টে হচ্ছে, আপনি যেখানেই যান না কেন সেই কান্ট্রির পাসপোর্টটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, হ্যাঁ। সো আপনি পজ খুলে গেলে তাড়াতাড়ি হবে কিনা, উই স্টিল হ্যাভ টু ওয়েট এন্ড সি। যদি আপনার এটা এক্সকিউজ মি ডিকিউ হয়ে থাকে এবং আপনি অলরেডি লাইনে থাকেন, আমার মনে ডিকিউ হয় হয়েছে, যে উনি বললেন ডিকিউ হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, সো আমার মনে হয় ইউ ক্যান গেট ইট ফ্রম বাংলাদেশ। বাট কুইকার কোনটা হবে আই রিয়েলি ডোন্ট নো। ওখানে আমার কুয়েতে অথবা কাতারে যেখানে বলেছেন সেখানে আমি জানি না কতটুকু ব্যাকলগ আছে। সো এটা আপনাকে দেখে তারপরে চিন্তা ভাবনা করে এগোতে হবে আপনাকে। অনেক ধন্যবাদ জনাব আবু আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার অ্যাটর্নি আপনার কাছে একটা প্রশ্ন। আমার বোন, উনি আসালি, তো ওনার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ও সিটিজেন হয়ে গেছে। কি কে মানে তো ছেলে মেয়ে সিটিজেন হয়ে গেছে? না, মেয়ের সিটিজেন। আচ্ছা, মেয়ে সিটিজেন হয়েছে বিয়ের পরে। হ্যাঁ হ্যাঁ, মা হচ্ছে মেন অ্যাপ্লিকেন্ট জি আসালি। জি তো এখন তার মার জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু ওর যে ভাই আছে মার ডিপেন্ডেন্ট হিসেবে 25 ইয়ার্স, জি ও কি এটার সাথে অ্যাটাচ হতে পারবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি ইরশাদ সামি। থ্যাংক ইউ আপা। আপনার বোনের মেয়ে যেহেতু সিটিজেন হয়ে গেছে, উনি অ্যাপ্লাই করতে পারে মার জন্য, অবশ্যই কোনো সমস্যা নেই। কিন্তু মার হতে যে সময়টা লাগবে সেই সময়টা ওনাকে অ্যাসাইলামটা মেনটেন করে রাখা উচিত। আর যেহেতু ওনার ছেলে এবং অন্য কোনো ডিপেন্ডেন্ট যদি থেকে থাকে, তাহলে ওনাকে এটা মেনটেন করে যেতে হবে, কারণ বোন যদি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে, ইটস গোইং টু টেক লং টাইম। এর মধ্যে ছেলেটা অবভিয়াসলি একটা তো ও 25-year-old হয়ে গেছে। মায়ের অ্যাপ্লিকেশন অ্যাসাইলামের যেই আন্ডার এজ হিসেবে যেটা উনি ছিল, তখন অ্যাসাইলাম কেসে স্টিল উনি থাকতে পারে until and unless he is married to somebody else. কিন্তু যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, উনি যদি আগে থেকে থাকতো অ্যাসাইলামে, উনি বের হয়ে যেতে পারে ওই অ্যাপ্লিকেশন থেকে, কিন্তু মার অ্যাপ্লিকেশনটা মেনটেন করতে হবে ফর দ্য সান। বুঝে আসছে আপু? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ও আসসালাম। আমি ওজন মোহাম্মদ জাকির হোসেন। জি জি, আমি গ্রিন কার্ড হোল্ডার না ভাই। জি, আমি অলরেডি 5 বছর হয়ে গেছে। আপনি 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 কি টেলিফোনটায় কি সাউন্ডে দিয়ে কথা বলছেন, অর্থাৎ স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটি বন্ধ করুন বা স্পিকারটা বন্ধ করে কথা বলুন। জি Okay. জি, জি, আমার কথা কি শোনেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, না ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার তো 4 বছর হয়ে গেছে গ্রিন কার্ড। জি
তো এখন আমি বাংলাদেশে মানে যাইতে যাচ্ছি। আপনি কি গ্রিন কার্ড পেয়েছেন কিভাবে? আমি মানে ফ্যামিলি কার্ড, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম, জি প্রায় 3.5 বছর হয়ে গেছে অলমোস্ট। জি তো এখন অ্যাপ্রুভাল লেটার আসে নাই। জি তো আমি যাচ্ছিলাম বাংলাদেশে গিয়ে উমরা হতে যাইতে আমার ওয়াইফকে নিয়ে। আচ্ছা, তো এক্ষেত্রে কি কোনো এমবেসি কোনো সমস্যা হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব জাকির। অ্যাটর্নি ইরশাদ সামি। জাকির ভাই ধন্যবাদ। হ্যাঁ, আপনার ট্রাভেল করতে অসুবিধা নেই, কিন্তু ট্রাভেল থেকে ব্যাক করলে আমরা দেখতেছি এয়ারপোর্টে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে লোকজন। ইভেন গ্রিন কার্ড হোল্ডার এবং সিটিজেনরাও হচ্ছে এরকম। আমরা দেখেছি যে আমরা অফিস থেকে আমরা কল পেয়েছি যে অনেকের ফ্যামিলি মেম্বার ইউএস বন্ড সিটিজেন 8-9 hours কোয়েশ্চেনিং করছে ইন দ্য এয়ারপোর্ট ইন জেএফকে, ওইটা আমরা আগে কখনো দেখিনি। সো আপনার যদি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকে, আপনি জানেন কোনো সমস্যা নাই, ইউ ক্যান গো। বাট প্রশ্নের সম্মুখীন হবেন কিনা, তারা লং টাইম আপনাকে ওয়েট করাতে পারে কিনা এয়ারপোর্টে, পারে, কারণ আমরা এখন ইদানিংকালে এটা খুব বেশি পরিমাণে দেখছি। কিন্তু এমনি সাধারণভাবে কোনো সমস্যা নেই, এটাই আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, সাধারণভাবে সমস্যা নেই, কিন্তু যখন এন্ট্রি করার সময় অফিসার যদি চান আপনাকে হোল্ড করে 5-6 ঘন্টা 7 ঘন্টা ওখানে বললো যে আমি ব্যাকগ্রাউন্ড চেক করছি, আমি ওয়াশিংটনে তোমার জন্য পাঠিয়েছি, ইউ হ্যাভ টু ওয়েট, যেমন মোহাম্মদ নাম, ইসলাম নাম, ইউ জাস্ট দে আর অল সর্ট অফ থিংস আর হ্যাপনিং দেয়ার। আমি এটা আমাদের দর্শকদের জাস্ট অ্যাওয়ারনেসের জন্য বলছি আর কি। অনেক ধন্যবাদ জনাব জাকির। আসলে সিদ্ধান্ত আপনি এমনি যেটা আজকের অতিথি যেটা বলার চেষ্টা করেছেন বা বলছেন, সেটা হচ্ছে যে আইনগতভাবে আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার বৈধভাবে এখানে এসেছেন, কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো রকম মানে আপনার এই আমেরিকায় থাকাকালীন অবস্থায় কোনো রকম অন্যায় বা কোনো অপরাধের সাথে জড়িত না থাকেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু তারপরেও যেহেতু পরিবেশ পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে বলা যায় না, নামের কারণে অনেক সময় অনেকেরই একটু সমস্যা হবে কিনা আমরা জানি না, কিন্তু অনেক সময় হয়ে থাকে। সেটাই আজকের অতিথি বলার চেষ্টা করেছেন। সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে, কিন্তু আইনগতভাবে কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি মামুন বলতেছি। জি জি, আমি 2011 সালে আমেরিকা আসি মেক্সিকো হয়ে। জি। পরে আমার কেসটা ডিনাই হয়ে গেছে, অ্যাসাইলাম করছি 16 সালে ডিনাই হয়ে গেছে। পরে আমি বিয়ে করছি 2017-তে। জি 26-এ গ্রিন কার্ড পাইছি। জি। এখন আমার কোশ্চেন হলো যে আমি বন্ডে আসার টাইমে বন্ড দিয়েছিলাম, যিনি আমাদের স্পন্সর দিয়েছিল, ওই স্পন্সরটার সাথে এখন আমার আর কোনো যোগাযোগ নাই। জি। এখন আমি টাকাটা কিভাবে উঠাইতে পারি? টাকাটা কিভাবে তুলবেন, এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব মামুন। জি জি, আমার কেসটা আউট স্টেটে ছিল, এখন ওই লোকটা আউট স্টেটে অ্যাড্রেস ছিল, এখন ওনার আমি পাইতেছি না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। ভাইয়া ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বন্ড যখন আপনাকে করিয়েছিল তখন আপনাকে একটা পেপার দিয়েছিল, একটা পেজ, ওখানে লেখা ছিল কত টাকার বন্ড দিয়েছেন আপনি, কে পোস্ট করেছে বন্ডটা, অল দিস ইনফরমেশন। সো ওই পেপারটা, অরিজিনাল পেপারটা লাগে, ওটা দিয়ে আপনি এটা নিতে পারেন। আপনি আউটার স্টেটে হলেও আপনি এটা প্রপার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা উইথড্র করতে পারেন। আর আপনি যদি নিজে না পারেন তাহলে কোনো অ্যাটর্নি শরণাপন্ন হতে পারেন, ইউ উইল গেট দ্য মানি ব্যাক। আমার কাছে রিসিপ্ট লেটার আছে। রিসিপ্ট লেটার আছে মানে অরিজিনাল ডকুমেন্টটা আছে আর কি? অরিজিনালটা আছে। হ্যাঁ, তো তাহলে তো পরামর্শ দেওয়াই হলো। অ্যাটর্নি যে পরামর্শ দিলেন সেই মোতাবেক আপনি আবেদন করলে পেয়ে যাবেন। যদি কোনো রকম সমস্যা হয় একজন অ্যাটর্নির কাছে যেতে পারেন, আপনাকে সহায়তা করবে নিশ্চয়ই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব মামুন। আমাদের প্রচুর প্রশ্ন এসেছে আমাদের ফেসবুকে অনেক প্রশ্ন, জানি না কয়টা প্রশ্ন আমরা নিতে পারবো। প্রথম প্রশ্নটি এসেছে ইমতিয়াজ আহমেদ, তিনি বাংলা কথাগুলো ইংরেজি অক্ষরে লিখেছেন, পড়তে হয়তো একটু সমস্যা হবে। বাংলাদেশ এমবাসিতে
যেহেতু ইন্টারভিউ নিচ্ছে, তাহলে কি ব্যাকলগ নতুন করে বাড়বে? F2A স্পাউস ভিসা কি 4 বছরে কমপ্লিট হবে? এই আসলে আপনার প্রশ্নটা কি ঠিক? তারপরেও ইরশাদ সামি, এ ব্যাপারে আপনার কি মন্তব্য আছে? আমি প্রশ্নটা বুঝতে পারছি না রানা ভাই। সেটাই আর কি প্রশ্নটি। ইমতিয়াজ আহমেদ, আপনার প্রশ্নটি অসম্পূর্ণ, আপনি একটু সম্পূর্ণ করে প্রশ্নটি লিখুন, উত্তর দিব। হুমায়ুন কবির, তিনি বলছেন ভাওয়া অ্যাপ্লাই কি রানিং আছে? গ্রিন কার্ড কত বছর লাগে ভাওয়াতের ক্ষেত্রে? বাবার ক্ষেত্রে অ্যাপ্রুভ হতেই আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স লেগে যায় অনেক সময়, তারপরে আপনি গ্রিন কার্ডের প্রশ্ন আসছে। সো বাবাতে সময় লাগে, কিন্তু হচ্ছে বাবা কেস এখনো হচ্ছে। হুমায়ুন কবির, আশা করি প্রশ্ন উত্তর। এবং ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু সে, যে বাবা কেসের আন্ডারে যারা আছেন তাদেরকে আইস ডিটেইন করছেন না। অনেক ধন্যবাদ। which is good. জি, অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ আলম, তিনি বলছেন যে আমি অনেক দিন আগে গ্রিন কার্ড অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনও কোনো আপডেট পাচ্ছি। গ্রিন কার্ড অ্যাপ্লাই করেছেন বলে কীভাবে অ্যাপ্লাই করলেন সেটি বলা দরকার ছিল, এবং ওয়ার্ক পারমিটও পাচ্ছি না, আমাকে কি করতে হবে? আপনি যে এখানে যদি নিজে করে থাকেন, আপনি USCIS এ 1-800 নাম্বার আছে, ওখানে ফোন করে দেখতে পারেন, চিঠি লিখতে পারেন যে আপনার কেসটা আর কতদিন কিভাবে আছে, অথবা অনলাইনে যে কেস স্ট্যাটাসে দেখতে পারেন কি অবস্থা। বাট ইফ ইউ ওয়ান্ট লাইক অনেকদিন, আপনি বলছেন অনেকদিন, কোনো লাইক সংখ্যা নাই, 1 বছর, 5 মাস, 6 মাস, হোয়াট ইজ অনেকদিন? তো এটা ডিপেন্ড করে কতদিন সময় আপনার অলরেডি অতিবাহিত হয়েছে এবং আপনার কি করা উচিত। বাট যদি অ্যাটর্নির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে বলে দেবে যে কি প্রসেসে আপনি যাবেন। ইউ ক্যান ডু এনকোয়ারি। অনেক ধন্যবাদ মোহাম্মদ আলম, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ফজলে হাসান মুনিম, তিনি বলছেন যে আমার ভাই আমার জন্য F4 পিটিশন করেছিলেন, বর্তমানে আমি F1 ভিসায় আছি, মানে সমস্ত আইন মেনে। জুন 2025-এ আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ফাইল করি। আমার কেস বর্তমানে কারেন্ট। নতুন মেমো আমার পেন্ডিং কেসে কি ধরনের প্রভাব ফেলতে পারে, বা আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি? এ ব্যাপারে আপনার কি পরামর্শ? আপনার সব ধরনের ডকুমেন্ট সবকিছু আপনি করে ওয়েট করতে পারেন। উনি তো F1 ক্যাটাগরিতে আছে এখানে, সো হি ক্যান F4, ওনার সব DQ হয়ে গেছে বললেন মনে হয় সবকিছু ডকুমেন্ট, সো হি হ্যাজ টু ওয়েট ফর ইন্টারভিউ। অনেক ধন্যবাদ ফজলে হাসান মুনিম আপনার প্রশ্নের জন্য। ফাতেমা বিনতে নূর, তিনি আপনার ফোন নম্বরটি চেয়েছেন, অফিসের ফোন নম্বর যদি আপনি দিতে পারেন। তবে তিনি বলছেন যে আমি EB3-র মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছি, এখন আমার কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব নাকি অপেক্ষা করব, প্লিজ জানাবেন। আপনার সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই করেন। আমরা বলছি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই যত তাড়াতাড়ি করবেন এটা বেটার, কারণ এভরি ডে বাই ডে তারা এটা ডিফিকাল্ট করছে। আর আমার অফিসের ফোন নাম্বার অবশ্যই আপনি নিতে পারেন, এটা হচ্ছে 212-962-5555, 4টা 5 at the end, 5555। অনেক ধন্যবাদ ফজলে হাসান মুনিম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং ফাতেমা বিনতে নূর, আপনিও আপনার যে নাম্বারটি চেয়েছিলেন পেয়েছেন, এবং সিটিজেনশিপের জন্য আবেদন যদি আপনার সব কিছু শর্ত পূরণ হয়ে থাকে, অবশ্যই আজকে যদি পূরণ হয়ে যায় কালকেই করে ফেলবেন, একদিনও দেরি করাটা উচিত হবে না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ভাইয়া, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যে সিটিজেনশিপের জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার গ্রিন কার্ডের সময় কোনো ধরনের ধরেন মিস্টেক করেছেন, অথবা কোনো ধরনের ইনফরমেশন আপনি হয়তো দেন নাই, অথবা উজ্জ্ব রেখেছেন, অথবা মিসরিপ্রেজেন্টেশন করেছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে ওয়েট, don't do it now, কারণ it may cause more problem for you. So এটা আপনার অ্যাপ্লিকেশন আপনি জানেন সবচেয়ে ভালো। তো এই জন্য প্রথম থেকেই আমাদের সবার কাছে অ্যাডভাইস হচ্ছে যে সিনসিয়ারিটি, সত্যতার সাথে প্রসিড করেন, ইউ উইল গেট দেয়ার, ইভেন দেরি হলেও ইউ উইল গেট দেয়ার। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক।
একজন দর্শক জানতে চেয়েছেন, রমজান আলী, যেহেতু আমরা আজকে 39টা দেশের ভিসা স্থগিতের আদেশ বাতিল হয়েছে এরকম একটি খবর দিয়েছি, H1Bর ক্ষেত্রে যে ট্যাক্স বা কর বসানো হয়েছিল সেটা বাতিল হয়েছে, স্বভাবতই তিনি জানতে চাচ্ছেন যে 75টা দেশের যে ভিসা পজের রায় কখন আসতে পারে। আপনি যেহেতু ইমিগ্রেশন লয়ার, সবসময় এটার সঙ্গে কারেন্ট থাকেন, এরকম কোনো কি ইঙ্গিত আপনি দিতে পারেন কিনা, যেহেতু এটা বিষয়ে মামলা চলছে? Too early to say, ভাইয়া। হয়তো they can add, another court judge can say, together with this judge, they can say same thing, but আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, it's too early to say something. তবে আমার বিশ্বাস যে নভেম্বরের আগে এটার একটা স্যারাসেট হয়ে যাবে, যতদূর নভেম্বরেই সব স্যাটিসফাইড হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, সেটাই বলছি, We'll see everything in November. সেটাই বলছি। তো রমজান আলী, আশা করি আপনি, যেহেতু এটা আইনের ব্যাপার, কোর্টের ব্যাপার, বিচারের ব্যাপার, বিচারকের ব্যাপার, সেটাই আমাদেরকে আসলে বায়বীয়ভাবে উত্তর দেওয়াটা সম্ভব নয়। তবে এটুকুন আমরা বলতে পারি যে এই আদেশের বিরুদ্ধে মামলা হয়েছে, অধিকার যারা নানান বিষয়ে মানবিক অধিকার নিয়ে কাজ করে থাকেন তারা এটা নিয়ে মামলা করেছেন। খুব শিগগিরই এটার একটা রেজাল্ট আসবে বলে আমরা বিশ্বাস করি। এটুক পর্যন্তই আমরা আপনাকে ইনফরমেশন দিতে পারি। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছিলাম। জি, আপনার কথা বুঝতে পারছি না, আপনি একটু যদি স্পিকারে দিয়ে কথা বলেন, স্পিকারটা বন্ধ করুন, কানে যদি হেডফোন থাকে হেডফোনটি খুলে ফেলুন। কিছুই নাই। জি, এখন বলুন। আচ্ছা, আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছিলাম। আমার হাজবেন্ডের ইন্টারভিউ হয়ে গেছে জানুয়ারি 27 তারিখে। এখন আমার একটা বেবি হয়েছে জানুয়ারিতে। এখন নিউবর্ন বেবিকে আমি খুবই সমস্যার ভিতরে আছি। এখন ভিসা পজের কারণে তার ভিসাও হচ্ছে না। সামনের মাসে আমার কাজিনের বিয়ে আছে। এখন তার জন্য যদি আমি টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করি, সেটা কি ইমিগ্রেশন ভিসার সঙ্গে সাংঘর্ষিক হবে? আর ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি একটু লাইনে থাকবেন, সব কথা আমি শুনতে পাইনি। ইশরাত সামি, আপনি যদি শুনে থাকেন তাহলে উত্তরটি দিন। হ্যাঁ, আমি যতটুকু শুনেছি যে বুঝতে পারছি যে আপনার একটা বেবি হয়েছে, আপনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু ভিসা পজের কারণে ওনার ভিসা হচ্ছে না। এখন ওনার কাজিনের বিয়ে আছে, আপনি ওনার জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাই তো? ভিজিট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নাই, সব ইনফরমেশন কারেক্টলি দিয়ে। কিন্তু ভিসা দেওয়ার সময় অফিসাররা অনেক সময় মানে আগে আমরা দেখেছি যে তোমার ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করা হয়েছে, সেই জন্য তোমাকে এখন আমরা ভিসা দিতে পারছি না, তোমার ইমিগ্রেন্ট ভিসার যখন সময় হবে তখনই তোমাকে ভিসা দেওয়া হবে। এটা এরকম অ্যান্সার আমরা শুনেছি আগে। কিন্তু এখন যেহেতু ভিসা পজ আছে, আপনি যদি এটাকে এক্সপ্লেইন করেন যে এখন ভিসা পজ আছে, আমার বেবি আছে, আপনার শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে, আমার ওয়াইফের সাপোর্টের দরকার, তো আমি ওখানে ভিজিটে যেতে চাচ্ছি টু হেল্প মাই ওয়াইফ উইথ দ্য চাইল্ড, তো এটা হলেও একটা ট্রাই করে দেখতে পারেন। বাট মোর লাইকলি আমরা আগের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলতে পারছি যে ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং থাকলে ভিসা দেওয়া হয় না। বাট এক্সেপশনাল কেস দেখেছি, জি দেখেছি। সো there are some percentage আপনি ট্রাই করলে করতে পারেন। সেক্ষেত্রে উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে যেহেতু ওনার জন্য আবেদন করা আছে, এক্ষেত্রে যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে এটা কোনো কন্ট্রাডিক্ট করতে পারে কিনা? ইনফরমেশন গুলো এই জন্য আমি বিগিনিং এ বলেছি, ইনফরমেশন সব সেম হতে হবে। আচ্ছা, কোনো কন্ট্রাডিক্টরি ইনফরমেশন দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে ওই ওনার ইমিগ্রেন্ট ভিসাতেও এটাকে এফেক্ট করবে। এই জন্য ওনাকে ওখানে জিজ্ঞেস করবে আপনার কেউ আছে কিনা রিলেটিভ, আপনার জন্য কেউ অ্যাপ্লিকেশন করেছে কিনা, কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিনা। অল দিস কোয়েশ্চেনস ইউ হ্যাভ টু অনেস্টলি অ্যান্সার দ্যাম প্রপারলি। দেন ওরা যদি ভিসা দিল না দিলে ইটস ফাইন, বাট এটা আপনার ফিউচারে কোনো রকম
আপনাকে ওই ইমিগ্রেন্ট ভিসাতে কোনো রকম হার্ট যেন না করে। প্রভাব ফেলবে না। অনেক ধন্যবাদ। আশা করি আপনারা B1 B2 ভিসা অর্থাৎ ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন, কারণ এখন এটা কিন্তু ভিসা দিচ্ছে এই কারণে বন্ডের মাধ্যমে, অর্থাৎ 5,000 10,000 15,000 এরকম বন্ডের মাধ্যমে ভিসা ইস্যু হচ্ছে, মানে দেওয়া হচ্ছে। যদি দেয় আপনি করতে পারেন, যেহেতু আপনার আবেদনের সাথে কোনো রকম কন্ট্রাডিক্ট করবে না সেহেতু করে দেখতে তো অসুবিধা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ আমিরুদ্দিন। জি। আমি জানতে চাচ্ছি আপনার কাছে, জি। আমার ওয়াইফ 1 আগস্ট 16 সালে পাসপোর্ট পেয়েছে, সিটিজেন পাসপোর্ট পেয়েছে। জি। এখন 31শে জুলাই তার মেয়াদ শেষ। জি। এখন এর ভিতরে আমি কি অনলাইনে অ্যাপ্লাই করলে সহজ হবে নাকি সরাসরি যাই অ্যাপ্লাই করলে সহজ হবে, এই জিনিসটা জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব আমিরুদ্দিন, অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ, ওনার ইউজুয়ালি 10 ইয়ার্স এর পাসপোর্ট দেয়, সো আই ডোন্ট নো, ওনাকে চেক করে দেখতে হবে যে 10 ইয়ার্স। না, ওনার এই 31শে জুলাই শেষ হয়ে যাবে। সরি, 31শে জুলাই যে পাসপোর্টটা পেয়েছিল সেটা 10 বছর হয়তো দিয়েছিল, কিন্তু হয়তো 2016 সালে পেয়েছিলেন, এই 31শে জুলাই শেষ হয়ে যাবে। উনি চাচ্ছেন যে অনলাইনে করব নাকি যে সরাসরি যাব? আপনি অনলাইনেও করতে পারেন, কিন্তু সরাসরি গেলে আমার কাছে বেটার মনে হয়। এভরিথিং আপনি বুঝে দিলেন, কপি করে নিয়ে গেলেন, আবার যেটা আপনি সাবমিট করছেন সেটারও কপি করে নিয়ে আসলেন। সামটাইমস অনলাইনে আপনি হয়তো বুঝতে পারবেন না, মিস্টেক করে ফেলতে পারেন, আনলেস যে করছে সে জানে সে কি করছে। না, সে কারণে আমিরুদ্দিন সাহেব আপনি দুইভাবেই যেতে পারেন, আপনার যদি খুব বেশি দরকার পড়ে, কারণ এটা জুন জুলাই, আরও 6 মাস আগে অন্তত করা উচিত ছিল আপনার, ভালো হতো। তো এখনো কোনো সমস্যা নেই, যেহেতু এখন করলেও ইটস ফাইন। না, সেটা সমস্যা নাই, যেহেতু যদি হঠাৎ করে কালকেই কোথাও তাকে ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে বিপদে পড়তে পারে, সেই হিসেবে কথাটা আমি বলেছি। তবে আপনাকে সহজ একটি পথ দেই, যে জ্যাকসন হাইটে বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস আছে, ওখানে গেলে ওনারা সব কিছু করে দেবে, একদিনের মধ্যে আপনাকে করে দিতে পারবে, কোনো বাড়তি কোনো ফিও দিতে হবে না। আপনার যদি প্রয়োজন থাকে আপনি ওখানে যেতে পারেন, অথবা অনলাইনেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমাদের হাতে সময় নেই, তারপর ছোট্ট একটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো। মাসুদুর রহমান। একটা রানা ভাই, যদি কারো এমার্জেন্সি কারণ থাকে এবং পাসপোর্ট রিনিউ করা না থাকে, দেয়ার আর সাম এমার্জেন্সি সার্ভিসেস যেখানে যে আপনি ইমিডিয়েটলি পাসপোর্টটা সাথে সাথে করায় নিতে পারেন। সেটার কথাই আমি ওনাকে বলেছি। মাসুদুর রহমান তিনি বলছেন যে আমি অ্যাসাইলাম বেস গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করেছি অক্টোবর 2024, 22 মাস হয়েছে, কোনো আপডেট নাই। কেস চেক করলে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, এটাই শো করে। আমি এখন কি করতে পারি? কত মাস টাইম লাগতে পারে? এই ব্যাপারে যদি সংক্ষেপে, হাতে সময়, এই কেসগুলো সময় নিচ্ছে ভাইয়া। জি, এই কেসগুলো সময় নিচ্ছে। মাসুদুর রহমান সাহেব, আপনার এই কেসগুলো অনেক সময় নিচ্ছে, এটি আজকের অতিথির অভিমত। আপনি দেখুন, এই সমস্ত বিষয়ে টেলিফোনে আমরা যে জবাব দিয়ে তো সব কিছু বলতে পারবো না। একজন আপনার অভিজ্ঞ, হয়তো আপনাকে রাস্তা দেখায় দিতে পারি, একজন অভিজ্ঞ অ্যাটর্নির কাছে যে বিষয়টি নিয়ে কথা বলুন, নিশ্চয়ই তিনি আপনাকে আরও ভালো পথ দেখিয়ে দিতে পারবে। অ্যাটর্নি ইরশাদ সামি, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানো টপ করা কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আজকে কথা বলেছেন। দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আরও অনেক দর্শক ছিল আমাদের ফেসবুকে, সময় অভাবে আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারছি না। আগামীতে যেদিন আবার অ্যাটর্নি থাকবে সেদিন আপনার প্রশ্নগুলো করুন, নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেবো। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনার চমৎকার আলোচনার মধ্য দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। রানা ভাই, অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর আমাদের সবাই দর্শকদের উদ্দেশ্যে বলছি, সবাই ভালো থাকবেন এবং নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। আপনাকে আবারও ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা 39 দেশের উপর ভিসা স্থগিতাদেশ বাতিল এবং $1 লক্ষ ভিসা ফি বাতিল, দুটোই ফেডারেল কোর্ট থেকে আদেশ এসেছে। এগুলো নিশ্চয়ই আমাদের ইমিগ্রেশন, যারা আমরা প্রত্যাশী রয়েছি ইমিগ্রেন্ট হিসেবে, যারা এই দেশে বিভিন্ন বিষয়ে আবেদন করছি, তাদের জন্য একটি স্বস্তির নিঃশ্বাস। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।